নমস্কার বন্ধুরা। মাংস ভাত, তাও কিনা নিরামিষ, শুনে কি মনে হচ্ছে আমি নেশা করেছি, আমি ভুল বকছি, মাথা খারাপ হয়ে গেছে? না, এটার কোনোটাই নয়। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে আমাদের মডার্ন ফুড বায়োটেকনোলজি। দক্ষিণ কোরিয়ার সোল শহরের ইওনসি বলে ইউনিভার্সিটি আছে, ওখানকার সায়েন্টিস্টরা কিন্তু এই মিটি রাইস বা মাংস ভাত তৈরি করেছে। আসলে এটা একটা হাইব্রিড ফুড, যেখানে চালের মধ্যে মাংসর সেলগুলোকে ভরা আছে। এটার মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে, ফ্যাটস থাকে, দেখতে একটু পিঙ্ক কালারের হয়, আর এর গন্ধটা কিছুটা বাটারের মতো। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে দেখুন কিভাবে পশু পাখি হত্যা না করেও আমরা মাংস খেতে পারি, আর কয়েক বছর পর হয়তো এইরকমই মাংস আমাদের প্লেটে আসবে। প্রথমেই বলি, এবছরে একটা রিসার্চ বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে 10%, মানে 100 জনের মধ্যে 10 জন বাচ্চা যাদের কিনা জিরো ফুড, এগুলোকে বলা হয় জিরো ফুড চাইল্ড, মানে 6 মাস থেকে 23 মাসের মধ্যে বাচ্চারা কোনো খাবার পাচ্ছে না। আর 2050 সালে পৃথিবীর লোক সংখ্যা প্রায় 1000 কোটি হয়ে যাবে। এখন এত লোকের খাবারের যোগান দেওয়া কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। খাবারের সাধারণত দুটো জিনিস হয়, একটা হচ্ছে কতটা পরিমাণ বা কোয়ান্টিটির খাবার খাবো, যেটাকে আমরা RDA বা EAR ভ্যালু দিয়ে মেজারমেন্ট করি, আর একটা হচ্ছে খাবারের কোয়ালিটি কেমন হবে, মানে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিন, ভিটামিনস এবং মিনারেলস থাকবে। এখন এইগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বা মজাদার হলো এই প্রোটিনের ব্যাপারটা। আমরা প্রোটিন যেমন অ্যানিমেল থেকে পাই, আমরা প্রোটিন সেরকম প্লান্ট থেকে পেতে পারি। রিসার্চে দেখা গেছে অ্যানিমেল থেকে যে আমরা প্রোটিন পাই তার কোয়ালিটি প্লান্ট থেকে যে প্রোটিন পাই তার থেকে অনেক ভালো। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে এবং কোয়ালিটি প্রোটিন না খাই, তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হতে পারে। এই ভিডিওটাতে দেখুন 1980 সাল থেকে আমরা কিভাবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটাকে আস্তে আস্তে কমাতে পেরেছি। কিন্তু এত জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এত লোককে আমরা প্রোটিন সঠিকভাবে প্রোভাইড করতে পারবো না। তাছাড়া পশুপালনের কতগুলো খারাপ দিকও আছে। পশু খামারগুলো গোটা পৃথিবীর 11 থেকে 19% গ্রিন হাউস গ্যাস কন্ট্রিবিউট করে, তার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট বা একটা ভালো রোল প্লে করে। এছাড়া পশু খামারগুলোতে অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এখন এই পশুগুলো যখন আমরা খাই, তখন ওই অ্যান্টিবায়োটিকগুলোও কিন্তু আমাদের বডিতে আসে, তার ফলে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। তার ফলে কোনো সময় যদি ব্যাকটেরিয়া আমাদের অ্যাটাক করে, তাহলে ওই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু ইন ফিউচার আর কাজ করবে না। এই পশু খামারগুলোতে প্রচুর জল লাগে, প্রচুর এনার্জি লাগে, বিশাল একটা এরিয়া লাগে। এত ল্যান্ড, এত জল, এত এনার্জি ইন ফিউচার প্রোভাইড করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই পশু খামারগুলো থেকে কিন্তু অনেক রকম পলিউশন হতে পারে। আর সব থেকে বড় কথা, জুনোসিস, মানে এই সমস্ত পশু পাখি থেকে কিন্তু আমাদের অনেক রকম ডিজিজ হতে পারে। যেমন ধরুন বার্ড ফ্লু, কোনো মুরগির যদি বার্ড ফ্লু থাকে আর সেই মুরগি যদি আমরা খাই সঠিকভাবে প্রসেস না করে, তাহলে কিন্তু আমাদের বার্ড ফ্লু হতে পারে। এবং রিসার্চে দেখা যাচ্ছে যে কোভিডের পর বার্ড ফ্লু কিন্তু একটা বড় নেক্সট প্যান্ডামিক হতে চলেছে। এছাড়া সব থেকে বড় কথা হলো, এত পশুর মাংসের জন্য আমাদের প্রতিদিন কিন্তু অনেক পশুকে স্যাক্রিফাইস করতে হয়। এটা কি খুব ভালো কথা? এখন অল্টারনেটিভ কি? এত মানুষের খাবার যোগান দিতে হবে, কোয়ালিটি প্রোটিন চাই, এখানে আমাদের হেল্প করতে পারে ফুড বায়োটেকনোলজি। হ্যাঁ, ঠিক, টিস্যু কালচার ল্যাবে আমরা চাইলে টিস্যু গ্রো করতে পারি। ধরুন কোনো প্লান্ট বা কোনো অ্যানিমেলের সেল বা টিস্যু নিয়ে আমরা যদি একটা পেট্রি প্লেটে রেখে দিই, সেখানে আমরা যদি বাইরে থেকে নিউট্রিয়েন্ট দিই, তাহলে বছরের পর বছর আমরা গ্রো করতে পারবো। যেমন টেস্ট টিউব বেবি শুনেছেন, এটা ধরুন টেস্ট টিউব মিটের মতো। এবং এই রকম মিটগুলোকে বলা হয় কালচার্ড মিট বা আর্টিফিশিয়াল মিট। 1950 সালে একজন ওলন্দাজ বিজ্ঞানী প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসে। তারপরে 2001 সালে নাসাও কিন্তু এর ওপর রিসার্চ শুরু করে। 2003 সালে প্রথম আমরা ব্যাঙের মাংস বানাতে পেরেছিলাম। আর সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, 2013 সালে লন্ডনে একটা বার্গার পার্টি হয়েছিল। এই বার্গারের মধ্যে যে মাংসের স্লাইস থাকে, সেগুলো কিন্তু সব এই টিস্যু কালচার ল্যাবে তৈরি হয়েছিল। কিন্তু সেইটা বানাতে প্রায় $3 লক্ষ খরচ হয়েছিল। 2020 সালে ইট জাস্ট বলে একটা কোম্পানি সিঙ্গাপুরে প্রথম লাইসেন্স পায় এইরকম কালচার্ড মিট বিক্রি করার জন্যে। 2022 সালে ইউএসএতে দুটো কোম্পানি, গুড মিট, আফসাইড ফুড, এরাও কিন্তু লাইসেন্স পায়। ভারতবর্ষও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। ICAR এর আন্ডারে একটা ল্যাব আছে কোচিতে, CMFRI, তারা কিন্তু মাছের মাংস বানিয়ে ফেলেছে।
এছাড়া আরও কিছু সংস্থা এইরকম মাংস বানানোর চেষ্টা করছে এবং তার নাম দিয়েছে অহিংসম মিট, মানে হচ্ছে অহিংস মাংস। এইবার আমি আসি কোরিয়ার গল্পতে। কোরিয়ার সায়েন্টিস্টরা প্রথমে গরু থেকে, না না না, গরু শুনে একদম ভয় পাবেন না, কোনো গরুকে হত্যা করা হয়নি এবং কোনো ক্ষতিও করা হয়নি। গরু থেকে অল্প একটু মাসেল টিস্যু আর অল্প একটু ফ্যাট টিস্যু নেওয়া হয়েছিল। তারপর সেটাকে টিস্যু কালচার ল্যাবে গ্রো করিয়ে করিয়ে স্টেম সেলে কনভার্ট করা হয়। এরপর চাল না হয়, চালের বাইরের যে লেয়ারটা শস্য থাকে সেটাকে তুলে ফেলা হয়, ওর গায়ে একটা আঠা লাগিয়ে দেওয়া হয়। এটা কিন্তু এই ফেভিকল নয়, এটাকে বলে জিলেটিন, যেটা মাছ থেকে পাওয়া যায়। এই চালের ওপর আঠা, তারপর আমরা সেলগুলোকে লাগিয়ে দিলাম। কোন সেলগুলোকে? যেগুলো গরু থেকে নিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পর এগুলোকে আমরা প্রতিটা চালের মধ্যে ওই সেলগুলোকে আমরা ইনজেক্ট করে দিলাম। এরপর 11 দিন এটাকে টিস্যু কালচার ল্যাবে একটা বায়োরিয়াক্টরের মধ্যে গ্রো করানো হলো। বায়োরিয়াক্টর একটা মেশিন যেখানে আমরা পিএইচ, টেম্পারেচার, নিউট্রন এগুলোকে কন্ট্রোল করতে পারি। 11 দিন পর আমরা যে চালটা পেলাম ওইটা হয়ে গেল আমাদের মাংস ভাত বা মিটি রাইস। এই চালটার মধ্যে 8% বেশি প্রোটিন আছে, 7% বেশি ফ্যাটস আছে। এছাড়া এর রং হয় পিঙ্ক, কারণ এর মধ্যে মায়োগ্লোবিন প্রোটিন আছে। আর যেহেতু ফ্যাটস আছে তাই এর স্মেলটা কিছুটা বাটারি হয়। টিস্যু কালচার ল্যাবে আগেও কিন্তু এরকম টাইপের অনেক মাংস তৈরি হয়েছিল, সেখানে সয়াবিন বা বাদাম ইউজ করা হয়েছিল। এখন সয়াবিন বা বাদাম থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। সয়াবিন বা বাদামকে মানুষ অতটা পছন্দ করে না ঠিক যতটা চালকে পছন্দ করে। এছাড়া চালের মধ্যে অনেক পোর্স থাকে যেটা এই মাংসের সেলগুলোকে খুব তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করে এবং লং লাস্টিং হয়। সেই জন্যই অন্যান্য আগেকার আবিষ্কারের থেকে এই কোরিয়ান আবিষ্কারটা কিন্তু আরও বেশি মূল্যবান। এই যে আর্টিফিশিয়াল মিট বা এই মাংস ভাত আমরা আবিষ্কার করলাম, এর অ্যাডভান্টেজ কি? এর অ্যাডভান্টেজ কিন্তু প্রচুর। প্রথম সবথেকে বড় অ্যাডভান্টেজ বা সাকসেস সেটা হচ্ছে আমরা মাংস খাবো কিন্তু কোনো পশুকে হত্যা করব না। এটা আমাদের একটা এথিক্যাল চয় হলো। নাম্বার 2, এইরকমভাবে আমরা যদি মাংস বানাই তাহলে প্রায় 8 গুণ কম গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংও কম হবে। তার ফলে এটা একটা ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব টেকনোলজি হলো। এই যে টিস্যু কালচারে এই যে মাংসগুলোকে বানালাম, এই যে চালগুলোকে বানালাম, এগুলোকে আমরা দিন ধরে কালচার করতে থাকতে পারবো, হঠাৎ করে নষ্ট হবে না। যেমন মনে করুন একটা পশু খামারে হঠাৎ করে বার্ড ফ্লু এলো, সব পাখিগুলো মরে গেল, সব ছাগল মরে গেল, এখানে কিন্তু তা হবে না। তার মানে এই টেকনোলজিটা অনেকটা বেশি টেকসই বা সাস্টেনেবল। তারপর এখানে যে মাংস বানাতে খরচ হয় প্রায় 7 থেকে 8 গুণ কম খরচে পাওয়া যায় এবং মাত্র 11 দিনের মধ্যে কিন্তু আমরা মাংসটাকে রেডি করতে পারছি। আর সবথেকে বড় ব্যাপার হলো এই টাইপের খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো নিউট্রিশন আছে। তার ফলে যে সমস্ত গরিব দেশ যেখানে দামি দামি খাবার কিনতে পারে না, তাদেরকে আমরা এই চালটা কিন্তু প্রোভাইড করতে পারি। ধরুন এখনই বাজারে মাছ, মাংস, ডিমের কি দাম, আমরা যদি কম দামে চালটা পেতাম, তার থেকে যদি এনাফ প্রোটিন পেতাম, আমাদের কত ভালো হতো ভাবুন। এছাড়া যারা মিলিটারিতে কাজ করে বা যারা মনে করুন স্পেসে মহাকাশচারী হিসেবে থাকে, তাদের পক্ষে কাঁড়ি কাঁড়ি টন টন খাবার নিয়ে যাওয়া সম্ভব না। তাদের জন্যও কিন্তু এই খাবারটা একটা খুব ভালো অল্টারনেটিভ। ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজিতে প্রতিটা চালকে আলাদা আলাদা করে আমাকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে। এই রকমভাবে করতে গেলে অনেক ম্যান পাওয়ার লাগবে। আমাকে কোনো রোবোটিক্স টেকনোলজি ডেভেলপ করতে হবে, আমাকে এমন টেকনোলজি ডেভেলপ করতে হবে যাতে খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে করতে পারি। নাম্বার 2 পয়েন্ট, এখানে একটা এথিক্যাল ইস্যু হতে পারে। অনেকে বলতেই পারে যে এই মাংসগুলোর মধ্যে তো গরুর মাংস আছে আমি খাবো না, বা শুয়োরের মাংস আছে আমি খাবো না, বা কেউ বলতে পারে আমি ভেজিটেরিয়ান মাংস খাবো না। তারপর সবথেকে বড় এর পাবলিক হেলথ ইম্প্যাক্ট কী? কারণ এটা জাস্ট তৈরি হয়েছে, অনেক দিন ধরে যদি মানুষ খায় তার শরীরে কি কোনো ক্ষতি হতে পারে? যেহেতু টিস্যু কালচার ল্যাবে তৈরি হয়েছে এবং অ্যানিমেল প্রোটিন আছে, তাই এর থেকে কিন্তু বিভিন্ন রকম অ্যালার্জি, ইনফ্লামেশন বা অটো ইমিউনিটি ডিজিজ হতে পারে। সবথেকে বড় কথা, এই চালটা কিন্তু এখনও লাইসেন্স পায়নি। এই চালটার দাম মাংসর থেকে কম হলেও চালের থেকে কিন্তু 4-5 গুণ বেশি দাম। আমরা মিনিকেট চাল 50 টাকায় পাই, এটার দাম প্রায় 200 থেকে 250 টাকা। তাহলে আমাকে এমন টেকনোলজি ডেভেলপ করতে হবে যাতে এর দামটা আমরা কমাতে পারি। যেহেতু আমরা আর পশু চাষের দিকে নজর দেবো না, তাহলে সেই পশুগুলোর কি হবে? এটা কিন্তু একটা সোশ্যাল ইস্যু তৈরি করবে। তে যদি পরে খাসি, মুখে পড়ে সবারই হাসি। আমরা চাইলে এই টেকনোলজিটাকে ভারতে নিয়ে এসে এখানে যে গরুর সেল ইউজ করেছিল সেটাকে আমরা খাসি বা পাঁঠার সেল দিয়ে রিপ্লেস করতে পারি এবং আমরা কিন্তু নিরামিষ পাঁঠার মাংস তৈরি করতে পারি। আপনি চাইলে চিকেন ইউজ করতে পারেন, আপনি চাইলে মাছ ভাত তৈরি করতে পারেন।